আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইকুইলিব্রিয়াম। আজকে আমরা দেখব সার্ভিসিবিলিটি অফ বিম, বিমের সার্ভিসিবিলিটি কীভাবে চেক করে। তো আমরা ফলো করছি মেজর সোয়েব স্যারের লেকচার নোট এবং এসএ কোড প্রভিশনস। আচ্ছা, তো সার্ভিসিবিলিটি আমরা কীভাবে চেক করি? সার্ভিসিবিলিটি চেক করার জন্য মেয়েটি তিনটা জিনিস দেখি যে একটা জিনিস সার্ভিসেবল কিনা। সার্ভিসেবল মানে এটা আসলে কি? আমি একটা বিল্ডিং বানাইলাম, তো বিল্ডিংটা আমাকে ঠিক মতো সব কিছু ডেলিভার করতে পারতেছে কিনা। এই জিনিসটা আমরা বুঝি হচ্ছে তিনটা জিনিসের মাধ্যমে। একটা হচ্ছে আমরা যদি দেখি যে বিমটা ডিফ্লেক্ট করতেছে, বা একটা বিল্ডিংয়ে আমি সাপোজ একটা ছাদে দাঁড়িয়ে আছি এবং ছাদটা যদি ডিফ্লেক্ট করে, আমি হাঁটতেছি, মনে হচ্ছে ভাইব্রেট করতেছে, মনে হচ্ছে এটা মানে বেন্ড করতেছে, এরকম যদি মনে হয়। আবার যদি আমি কখনো সাপোজ ফর এক্সাম্পল আমি একটা ফ্লোরে আছি, উপরে যদি রুফের দিকে তাকায় দেখি কিছু ক্র্যাক দেখা যাচ্ছে, একটা বিমে ক্র্যাক দেখা যাচ্ছে, তো এইগুলো আমাদেরকে বোঝায় যে একটা বিল্ডিং সার্ভিসেবল না। তো তিনটা জিনিস আমরা দেখতেছি। প্রথমে দেখতেছি যে এক্সেসিভ ক্র্যাক উইথ, যদি দেখি যে ক্র্যাকের উইথটা, একটা ক্র্যাক তো থাকবে একটা বিল্ডিং, এটাকে আমরা বলি, বা একটা বিমে আমরা বলি হেয়ার লাইন ক্র্যাক। তো হেয়ার লাইন ক্র্যাক থাকলে ওকে, ঠিক আছে, বাট ক্র্যাকটা যদি একটু বেশি বড় মনে হয়, তো একটা লিমিট আছে, তো সেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সার্ভিসিবিলিটিটা চেক করবো। তো এক্সেসিভ ক্র্যাক যদি থাকে তখন বিল্ডিংটা সার্ভিসেবল হবে না। তারপর যদি এক্সেসিভ ডিফ্লেকশন থাকে, ডিফ্লেকশনের ডিফারেন্ট লিমিট আছে, ওই লিমিটের মধ্যে আমাদের দেখতে হয় যে ডিফ্লেকশন কতটুকু আমরা অ্যালাউ করবো, কতটুকু অ্যালাউ করবো না। আর এটা হচ্ছে ভাইব্রেশন, যেটা আমি বললাম যে বিল্ডিংয়ে যদি আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি একটা বিমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যদি কারোর হাঁটার ফ্রিকোয়েন্সি বা কারোর পায়ের শব্দের ফ্রিকোয়েন্সি বা কোনো একটা যন্ত্রের ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তখন বিল্ডিংটা ভাইব্রেট করতে থাকে, যেটা আমরা চাই না। তো আমাদেরকে ভাইব্রেশনটাও চেক করতে হয় একটা বিল্ডিংয়ের জন্য। রেসিডেন্সিয়াল বিল্ডিং খুব বেশি ইম্পর্টেন্ট না, তবু আমরা দেখি। ওকে, আমরা ডিফ্লেকশনটাকে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এক্সেসিভ ডিফ্লেকশনটাকে কীভাবে আমরা রেজিস্ট করতে পারি। আমরা কিছু ম্যাথও দেখবো, হয়তো বা তিনটা পার্ট হবে এই সার্ভিসেবিলিটির। একটা হচ্ছে আমরা দেখবো থিওরি পার্টটা, তারপরে গিয়ে আমরা ম্যাথের পার্টটা দেখবো, আর একটা হয়তো অন্য কোনো পার্টে থাকতে পারে। আচ্ছা, তো ডিফ্লেকশনটা আমরা মেইনলি ডিল করি কিভাবে। আমরা যদি একটা বিল্ডিংয়ের একটা বিমের যদি ডিরেক্ট আমরা হচ্ছে ইয়া এইচটা যদি বাড়িয়ে দিই, মোমেন্ট অফ ইনার্শিয়াটাই মেইনলি ডিল করে। তো আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া সমান জানি কি, আই ইকুয়ালস টু bh^12। তো বিটাকে যদি একটা জিনিসের বি বাড়িয়ে দিই, তখন কিন্তু আই খুব বেশি বাড়ে না। বাট যদি একটা এইচকে যদি সামান্য 1 ইউনিটও বাড়ানো হয়, তখন এটা কিউব পরিমাণ হচ্ছে বেড়ে যায়। তো সব থেকে বাড়ানোর একটা জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়ানোর সব থেকে ভালো উপায় হচ্ছে এই এইচটাকে বাড়িয়ে দেওয়া। এইচ হচ্ছে একটা বিমের হচ্ছে হাইট। এই যেখানে লেখা আছে দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ডিফ্লেকশন অফ আ মেম্বার বাই ইনক্রিজিং দ্য ডেপথ। তো আমরা যদি ডেপথ বাড়িয়ে দিই, তখন হচ্ছে ইজিলি ডিফ্লেকশনটা কমে যায়। তো এরপরে আমরা একটা টেবিল দেখি, টেবিলটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। এখানে টেবিলটাতে কি বলতেছে, ম্যাক্সিমাম পারমিসেবল ক্যালকুলেটেড ডিফ্লেকশন, মানে একটা জিনিসে আমরা কতটুকু ডিফ্লেকশন অ্যালাউ করবো, এর বেশি ডিফ্লেকশন আমরা অ্যালাউ করবো কি করবো না। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা এই কলামটাতে কি দেখতেছি, যেখানে হচ্ছে ফ্ল্যাট রুফ এভাবে না বুঝায় আমি একটা রো বরাবর যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইটাতে আমরা দেখবো যে মেম্বার মানে কোন ধরনের মেম্বার, ফ্ল্যাট রুফ নাকি হচ্ছে ফ্লোর। আবার কন্ডিশন মেনলি দুইটা আছে, একটা হচ্ছে সাপোর্টেড কন্ডিশন, এটা হচ্ছে নন সাপোর্টেড কন্ডিশন। আরেকটা হচ্ছে ডিফ্লেকশন টু বি কনসিডার, মানে কোন ধরনের ডিফ্লেকশন আমরা কনসিডার করতেছি। আরেকটা হচ্ছে ডিফ্লেকশন লিমিট। তো ফ্ল্যাট রুফের জন্য একটা ফ্ল্যাট রুফ যদি হয় নন সাপোর্টেড, এই নন সাপোর্টেড এবং সাপোর্টেড দ্বারা আসলে কি বোঝায়, নন সাপোর্টেড দ্বারা বোঝায় যে এটা নন সাপোর্টেড উইথ অর অ্যাটাচড উইথ নন স্ট্রাকচারাল মেম্বার্স। তো নন স্ট্রাকচারাল মেম্বার্স আর কি আছে, পার্টিশন ওয়াল আছে একটা বিমের নিচে, বা একটা হচ্ছে ছাদের নিচে কি থাকে, পার্টিশন ওয়াল থাকে, বা অন্য অনেক কিছু থাকতে পারে। আসলে তোমরা পার্টিশন ওয়াল হিসেবে চিন্তা করলে সব থেকে সুবিধা হয়। তো যদি একটা ফ্ল্যাট রুফ হয় এবং সেটা যদি নন সাপোর্টেড হয়, এবং সেখানে যদি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রুফ লোড যদি আসে, কিসের মাধ্যমে আসতে পারে, যে যদি স্নো লোড হয় বা রেইন লোড হয়, তো এরকম যদি লোড আসে, তখন আমাদের হচ্ছে L/180 হবে। এবং এখানে একটা কথা বলা আছে যে আহ, যে এটা কি লাইকলি টু বি ড্যামেজড বাই লার্জ ডিফ্লেকশন। তো যদি এরকম মানে একটা নন স্ট্রাকচারাল মেম্বার আছে বাট সাপোর্টেড না, কিন্তু এটা ড্যামেজ হতে পারে লার্জ রিফ্লেকশনের মাধ্যমে, তখন আমরা হচ্ছে এই লিমিটটাকে এরকম করে রাখছি।
L/180 এইটা বড় নাকি L/360 বড়? ডেফিনেটলি L/180টা ডিফ্লেকশনটা একটু বড়। তো আমরা এই ধরনের যে ফ্ল্যাট রুফের জন্য, রুফ কিন্তু এটা স্ল্যাব না, ফ্লোর না, তো আমরা রুফের জন্য বড় ডিফ্লেকশন অ্যালাউ করতেই পারি। বাট একটা ফ্লোর যদি হয় যেখানে আমি হাঁটাহাঁটি করবো, তো সেখানে ডেফিনেটলি আমি বড় ডিফ্লেকশন অ্যালাউ করবো না। তো যদি ফ্লোরের জন্য হয়, এবং ফ্লোরের জন্য ইমিডিয়েট ডিফ্লেকশন ডিউ টু লাইভ লোড, আগেরটাও কিন্তু লাইভ লোডই ছিল, তো লাইভ লোডের জন্য আমাদের হচ্ছে L/360, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা ফ্ল্যাটে, আমরা একটা ফ্লোরে যখন হাঁটতেছি তখন এটা ডেফিনেটলি এটা ডিফ্লেকশনটা আমরা কম, মানে ডিফ্লেকশনটা কম অ্যালাউ করবো। L/360 মানটা অনেক কম আসবে। এরপরে আমাদের গেল নন সাপোর্টেড কন্ডিশন। এবারে আমরা সাপোর্টেড কন্ডিশনে যদি দেখতে চাই, রুফ এবং ফ্লোর উভয়ের জন্য এটা খাটবে। তো এটা যদি সাপোর্টেড হয় নন স্ট্রাকচারাল এলিমেন্টের সাথে, ফর এক্সাম্পল পার্টিশন ওয়ালের সাথে ডিরেক্ট হয়ে আছে, অ্যাটাচ হয়ে আছে, তার মানে এখন যদি এখানে রিফ্লেকশনটা বেশি চলে আসে তখন কি হয়, পার্টিশন ওয়ালে ক্র্যাক ডেভেলপ করবে। তো যেটা আমরা চাইবো না ডেফিনেটলি, তাহলে দেখতে বাজে লাগবে, অ্যাস্থেটিক্যালি আনপ্লিজিং লাগবে, তো যেটা আমরা চাচ্ছি না। তো এইখানেও আমরা ডিফ্লেকশনটা একটু কমই অ্যালাউ করবো। তো লার্জলি ড্যামেজ বাই লার্জ ডিফ্লেকশন, যদি এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। তো এটাও লাইভ লোডের কারণে, যদি অ্যাডিশনাল লাইভ লোডের কারণে যদি এরকম হয় এবং যদি সাপোর্টেড কন্ডিশন হয় তখন হচ্ছে L/480, এটা কিন্তু আরও কম। কেন? ওই যে বললাম পার্টিশন ওয়ালে ক্র্যাক ডেভেলপ করতে পারে, যেটা দেখতে খুবই বাজে লাগবে, তো ওটা আমরা চাচ্ছি না। এই জন্য এটার মানটা, ডিফ্লেকশনের মানটা আরও বেশি ছোট হবে। তারপরে যদি হয়, আগেরটা কি ছিল, যে হচ্ছে লাইকলি টু বি ড্যামেজ, যদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা হচ্ছে অনেক কম অ্যালাউ করবো। আর যদি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদি আমরা কোথাও ফাঁকা রেখে দিই, তখন হচ্ছে আমরা একটু বেশি ডিফ্লেকশনও অ্যালাউ করতে পারি। তো মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটা পার্টি। পার্টিশন ওয়াল সাধারণত ডিরেক্টলি অ্যাটাচ থাকে না, সামান্য একটু গ্যাপ থেকেই যায়। তো তবুও আমরা রিয়েল লাইফে যখন যেটা লাগে সেটা সেই অনুযায়ী করবো। আচ্ছা, তো ডিফ্লেকশন হয় দুই টাইপ অফ। তো একটা হচ্ছে শর্ট টার্ম ডিফ্লেকশন, আর একটা হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন। শর্ট টার্ম ডিফ্লেকশন কীভাবে হয়, যখন আমরা সাথে সাথে আমরা লাইভ লোড দিচ্ছি, তো সেটাকে আমরা শর্ট টার্ম ডিফ্লেকশন বলতেছি। ইমিডিয়েটলি আফটার দ্য অ্যাপ্লিকেশন অফ লোড, এই অ্যাপ্লিকেশন অফ লোড মানে কিন্তু ডেড লোড না, কারণ ডেড লোড অলরেডি থেকেই যাবে একটা জিনিসের মধ্যে। আমরা যখন লাইভ লোড দিব তখন হচ্ছে কতটুকু ডিফ্লেকশন আসতেছে ইমিডিয়েটলি, সেটাকে আমরা বলতেছি শর্ট টার্ম ডিফ্লেকশন। আর হচ্ছে লং টার্ম ডিফ্লেকশন কখন বলতেছি, যে যখন হচ্ছে একটা জিনিস, তো শর্ট টার্ম ডিফ্লেকশন তো থাকবেই, আমরা হাঁটাচলা করতেছি কিছুটা রিফ্লেক্ট হবে। তো ওভার দ্য টাইম আমাদের হচ্ছে স্ক্রিপ অ্যান্ড সিঙ্কেজ আসতে পারে একটা বিল্ডিংয়ের ভিতরে। বিল্ডিংয়ের ভিতরে তো না, ফর এক্সাম্পল একটা বিমের ভিতরে বা একটা স্ল্যাবের ভিতরে। তো হচ্ছে একবার বৃষ্টি হয়, পানি ঢুকে আবার বের হয়ে যায়, তো একটা ক্রিপ সিঙ্কেজ থেকেই যায়, থাকবেই। তো টেম্পারেচারের কারণে একটা সিঙ্কেজ থাকে, তো এই সিঙ্কেজের কারণে একটা রিফ্লেকশন তো থাকবেই। তো লং টার্মে যখন আমরা দুটো যোগ করতেছি তখন সেটাকে আমরা বলতেছি লং টার্ম রিফ্লেকশন। তো শর্ট টার্ম রিফ্লেকশন বের করার সব থেকে সহজ উপায় হচ্ছে, আমরা ডেল্টা ইকুয়ালস টু F/EI, এই ফর্মুলা একটু মাথায় রাখা লাগবে। একটু পরে আমরা ফর্মুলা পুরো ইন ডেপথে যাচ্ছি। Fi হচ্ছে মডুলাস অফ ফ্লেক্সার আর রিজিডিটি বলা হয় দুটোকে একসাথে, এবং F যেটা সেটা হচ্ছে লোড, তারপরে স্প্যান, সাপোর্ট, এগুলো সবগুলোর কারণে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্টের কারণে, একটু পরে দেখবো আমরা যে F কীভাবে বের করে। তো এইখানে কিছু কেস দেওয়া আছে, আমি কেসগুলোকে ইন শর্ট একটু বলে যাই। তো ডিফারেন্ট কেসের জন্য, যে বললাম যে হচ্ছে সাপোর্ট কন্ডিশন, তারপরে স্প্যান, তারপর লোডের উপর ভ্যারি করে আমাদের ডেল্টা দ্বারা প্রকাশ করে আমরা ডিফ্লেকশনটাকে, তো ডেল্টা ভ্যারি করতে পারি। তো আমরা মেইনলি 1 আর 3 নিয়ে বেশি কনসার্ন, কারণ আমাদের যদি একটা বিল্ডিংয়ের জন্য হয় তো এই দুটা কেসই সাধারণত বেশি থাকে। তো ইয়াটার জন্য যদি বলি, কেস 1 নম্বরের জন্য ডিফ্লেকশন ডেল্টা সমান, এই ফর্মুলাটা মাথায় রাখলেই হবে, পরেরটা না রাখলেও হবে। এটা সমান হচ্ছে 5/384 WL ডিভাইডেড বাই EI। আর আরেকটা হচ্ছে কেস 3। তো কেস 1টাতে আসলে কি, মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি বুঝতে চাই, যেখানে একটা সাপোজ এটা একটা পার্টিশন ওয়াল আছে, তো পার্টিশন ওয়ালের উপরে যদি একটা ফ্লোর বা বিম কিছু একটা যদি রেস্ট করে, তো তার উপর যদি ইউনিফর্ম লাইব্রেরি, আসলে আমাদের লাইব্রেরিগুলো আমরা ইউনিফর্ম হিসেবে ডিজাইন করি, তো যদি থাকে তখন হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা এরকম, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। অ্যান্ড W4 হচ্ছে কতটুকু ডিস্ট্রিবিউটেড লাইভ লোড বা ডেড লোড বা যাই থাকুক না কেন। আর কেস থ্রিতে আমরা দেখতেছি, কেস থ্রিতে দেখতেছি যে হচ্ছে
এটা যদি প্র্যাকটিক্যাল লাইফে বোঝাতে চাই তো এটা হচ্ছে কিছুটা এরকম যে একটা দুইটা কলামের মাঝখানে একটা বিম সাপোর্টেড অবস্থা আছে এবং তার উপর হচ্ছে একটা ইউনিফর্ম লাইভ লোড বা ডেড লোড কিছু একটা আছে। তো এরকম যদি থাকে তখন হচ্ছে এটার ফর্মুলা হচ্ছে এরকম, ডেল ওয়ান এটা ডেল থ্রি বলি, এটা হচ্ছে এই 5টা জাস্ট এটা 5 গুণ কমে যায়, এটা একটু মাথায় রাখতে হবে যেটা 5 গুণ কমে যায়। তো WL⁴ ডিভাইডেড বাই 384 EI, 5 গুণ কমে যেটা মনে রাখলে একটা মনে রাখলে আরেকটা এমনিতেই মনে রাখতে সুবিধা হবে। তারপরে আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারি যে হচ্ছে যদি এটাও ইম্পর্ট্যান্ট, কেস 4 যেটা সেটা হচ্ছে যদি একটা ইউনিফর্ম যদি সরি একটা কনসেন্ট্রিক লোড যদি থাকে তখন হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা কীরকম হয় আমরা এইখানকার দুটো ফর্মুলায় মাথায় রাখার চেষ্টা করব। যে দুইটাই, একটা হচ্ছে 1/24 mL² আর একটা হচ্ছে 192 EL³ ডিভাইডেড বাই EI। ম্যাথ দেখলে আর বুঝতে সুবিধা হবে। ওকে, তারপর এখন ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। তো ক্যালকুলেশন অফ শর্ট টার্ম ডিফ্লেকশন সরি বিফোর ক্র্যাকিং মোমেন্ট। যখন হচ্ছে একটা জিনিসের মধ্যে লোড দিচ্ছি ওকে ঠিক আছে, একটা যদি একটা বাচ্চা দাঁড়ায় যায় তখন এটা কি ডিফ্লেকশন হবে? খুব কম হবে। তো লোড দিচ্ছি বাট লোডটা যদি অনেক কম হয় তো ইনিশিয়াল অবস্থায় প্রাথমিক অবস্থায় এটা ডিফ্লেকশনটা হবে না, এবং তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সেটা হচ্ছে ডিরেক্ট আই বা আইজি বলি আমরা এটাকে, দুটোই বলতে পারি। কিন্তু একটা জিনিস এখন হচ্ছে লোড দিতে দিতে অনেক বেশি লোড হয়ে গেছে, অনেক মানুষজন সাপোজ একটা ছাদের উপর চলে আসছে, তখন হচ্ছে মোমেন্ট অনেক বেশি চলে আসবে। তো মোমেন্ট বেশি আসার কারণে ক্র্যাক ডেভেলপ করা শুরু করবে। তো ক্র্যাক ডেভেলপ করা শুরু করার পর এখানে ক্র্যাক হয়ে যাবে, এবং তখন যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা থাকে সেটাকে আমরা বলি আইসিআর বা ক্র্যাকিং মোমেন্ট অফ ইনার্শিয়া। তো দুইটা থেকে আমরা আসলে ক্যালকুলেশনটা করি, একটু পরে আমরা দেখতেছি কীভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তো ওই যে বললাম যে একটা বাচ্চা আর অনেকগুলো মানুষ যদি একটা ছাদের মধ্যে চলে আসে, দুইটা কেস, তো দুইটা কেসকে একটু যদি প্রফেশনাল ওয়েতে বলতে চাই তখন হচ্ছে এটা বলা যায় যে একটার জন্য যখন হচ্ছে টেনসাইল স্ট্রেসটা লেস দ্যান হচ্ছে রাপচার অফ কংক্রিট বা মডুলাস অফ রাপচার থেকে যদি কম হয় তখন হচ্ছে আমাদের ডিফ্লেকশনটা অনেক কম হবে এবং তখন হচ্ছে কোনো ক্র্যাক ডেভেলপ করতেছে না। তো সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি, সেই কন্ডিশনে যে মোমেন্টটা কিনা সেটাকে বলতেছি আইজি বা আই। তো এই কন্ডিশনে যে ডিফ্লেকশনটা অনেক কম হবে। তো এই কন্ডিশনে যে ডিফ্লেকশনটা যদি আমরা বের করতে চাই তখন আমাদের করতে হবে কি, সরি আমরা ফর্মুলা দেখে আসছি যে ডেল্টা ইকুয়ালস টু F/EI। এই ইটা কিন্তু ইসি মানে কংক্রিট, আর আইটা হচ্ছে আইজি কেন? এই যে কন্ডিশনটা সেটা হচ্ছে আনক্র্যাক সেকশনের জন্য। তো আনক্র্যাক সেকশনের জন্য F/ECI। তো ইসিটা কেমনে বের করে সেটা হচ্ছে 57400/FC প্রাইম। তো আর ভিতরে তো আইজি তো থাকতেছে, আইজি আমরা বের করতে পারি BH³/12 থেকে। ওকে, তারপরে এটা গেল হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে। তো আমরা এখন এটাকে চেক করবো কিভাবে, এফটি তো আমরা টেনসার স্ট্রেস সেটা আমরা বের করতে পারবো, আর এফ আর হচ্ছে রাপচার অফ কংক্রিট। তো এই রাপচারটা বের করার ফর্মুলা হচ্ছে F/R = 7.5√/FC প্রাইম। তো এখানে তো ফর্মুলা লিখে আছে যেটা হচ্ছে এফসি প্রাইমের সমান। আচ্ছা গেল, এটা হচ্ছে একটা কেস যখন হচ্ছে আমাদের টেনসাইল স্ট্রেসটা ফ্র্যাকচার রাপচার অফ কংক্রিটের থেকেও যদি কম হয় তখন হচ্ছে একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে যখন দুটো ইকুয়াল তখন হচ্ছে আমার ক্র্যাক ডেভেলপ করা শুরু করবে, এবং ক্র্যাক ডেভেলপ করা শুরু করার কারণে এখানে যে মোমেন্ট আসবে সেটাকে আমরা বলবো ক্র্যাকিং মোমেন্ট, তখন মোমেন্ট একটু বেশি চলে আসবে। তো আমরা অনেক আগে পড়ে আসছি F=mc/I, এটা আসলে ওটাই। তো এখান থেকে যদি এমটাকে বের করতেছি এবং এটা যদি ক্র্যাক সেকশন, সুতরাং এখানে আইসিআর বলতেছি, আর এখানে এটাকে আইজি বললাম। এখনো কেবলমাত্র এখানে শুরু করছে মাত্র ক্র্যাক ডেভেলপ করে, তো খুব বেশি আয়ের চেঞ্জ হবে না, বাট অনেক বেশি যদি হচ্ছে ক্র্যাক হয়ে যায় তখন কিন্তু আয়ের চেঞ্জ হয়ে যাবে, তখন এটাকে একদম ডিসক্রিট সেকশন হিসেবে চিন্তা করতে একটু পরে দেখবো। তো এমসিআর সমান লিখতে পারি F/R/IG/C।
এফ আর কেন? কারণ এখন ফ্র্যাকচার হয়ে গেছে এবং এফ টিটা যেটা সেটা হচ্ছে ডিরেক্টলি ইকুয়ালস টু এফ আর। তো গেল, এখান থেকে আমরা সি আরটা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এই যে সিটা যেটা বললাম, এই সিটা আসলে কি? এই সিটা হচ্ছে h/2। এইচটা হচ্ছে ডেপথ অফ বিম বা হাইট অফ বিম। ডেপথই বললাম, ইফেক্টিভ ডেপথ তো ডেপথ। ওকে, তারপরে ওটা তারপরে এখানে কিছু ফ্যাক্টর আছে যে কিভাবে ওই যে আমি মনে হয় একটু ভুল লিখছি। আচ্ছা না, ঠিক আছে। 7.5 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম। এই ল্যামডাটা কি? এই ল্যামডাটা হচ্ছে কংক্রিটের নর্মাল ওয়েট কংক্রিট নাকি লাইট ওয়েট কংক্রিট, তো এগুলোর উপর ভ্যারি করে ল্যামডাটা। তো নর্মাল ওয়েট কংক্রিট যদি হয় তখন হচ্ছে 1, আর যদি লাইট ওয়েট কংক্রিট হয় তখন সেটা পেলে হচ্ছে 0.75। ইন বিটুইন কিছু থাকলে ইন বিটুইন আমরা ইন্টারপোলেশনও করতে পারি চাইলে। তো এবার 3 নম্বর কেস, যখন হচ্ছে এক্সটার্নাল মোমেন্ট এক্সিড করবে, যখন আমরা অনেক বেশি মোমেন্ট দিয়ে ফেলবো এবং যেটা ক্র্যাকিং মোমেন্টকেও এক্সিড করে যাবে, আগেটা তো সমান সমান ধরা হয়েছিল, তখন যেটা হবে তখন হচ্ছে আমাদের একটা ডিসক্রিট সেকশন হিসেবে চিন্তা করতে হবে। একটা বিম যদি হয়, যখন অনেক বেশি ক্র্যাক এখানে ডেভেলপ করে ফেলছে, অনেক বেশি ক্র্যাক ডেভেলপ করে ফেলছে, অনেক ছোট ছোট ক্র্যাক বা ক্র্যাকের উইথটা আমরা একটু পরে দেখবো। তো তখন হচ্ছে আমাদের এখানে আর আই সিআরটা থাকে না, তখন এটাকে আমরা বলি আইই বা ইফেক্টিভ আই। একবার বাড়তেছে একবার কমতেছে, একবার বাড়তেছে একবার কমতেছে, যদি এরকম যদি কোনো রোধ থাকে তখন হচ্ছে আমরা আইই হিসেবে চিন্তা করি। ই ফর হচ্ছে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, যেখানে লেখা আছে ইফেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আইই। এটার ফর্মুলাও সেম, কিন্তু এটার বেলা ডিফ্লেকশনের ফর্মুলা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট আসলে নোটেশনটা একটু ডিফারেন্ট। এফ ওভার ইসি আই জি ছিল না আগের বার, আই যে, এবার এটা জাস্ট হয়ে যাবে আই ই, কেননা আমাদের হচ্ছে ডিফ্লেকশনটা আর ইয়াটাকেও ক্রস করে গেছে। তো আর এম সি আর তো আমরা জানি, এফ আর ওভার আই জি ওয়াইটি, ওয়াইটটা আসলে h/2, সেম জিনিস। এই ফর্মুলাটা একটু মাথায় রাখা লাগবে, হয়তো বা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে। তো এম আই ই এর ফর্মুলা হচ্ছে এম সি। যাই হোক, এখানে দেখে নিলে ফর্মুলাটা একটু মুখস্থ করে নিতে হবে, ফর্মুলাগুলো টাইম নষ্ট করে দরকার নেই। তো এখানে একটা গ্রাফও আছে, গ্রাফের মাধ্যমে অনেকে ইন্টারপোলেট করে থাকে, আসলে এটা কিছুই না। যখন আমাদের হচ্ছে আই এখানে একটা, হ্যাঁ এই তো, এম এ ওভার এম সি এর রেশিওটা যখন 1, মানে হচ্ছে এখনো আমরা খুব বেশি মোমেন্ট দেই নেই, জাস্ট ইকুয়াল ইকুয়াল কন্ডিশনে আছে, তো তখন আই যেটা সেটা হচ্ছে আই জি এর সমান, আই যেটা সেটা হচ্ছে আই জি এর সমান। এবং যখন হচ্ছে এটা 1 থেকে ক্রস করে গেছে তখন এটা একটা একটা প্যারাবোলিক ডিস্ট্রিবিউশনের মতো হয়ে গেছে। তো এটা বোঝার জন্য জাস্ট, তাছাড়া ইম্পর্টেন্ট কিছু না। তো লং টার্ম ডিফ্লেকশনে, শর্ট টার্ম ডিফ্লেকশন তো আমরা বের করতে শিখছি। তো শর্ট টার্ম ডিফ্লেকশনের সাথে এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই ফর হচ্ছে ইমিডিয়েট ডিফ্লেকশন, ফর হচ্ছে ডেল্টা আই। তো যদি লং টার্ম ডিফ্লেকশন বের করতে চাই, লং টার্মকে আমরা বুঝাচ্ছি টি এর রেসপেক্টে, তখন আমাকে জাস্ট ডেল্টা আই এর সাথে একটা ফ্যাক্টর গুণ করতে হয়। এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি, বাট এটা ল্যামডা বলতেছি, ল্যামডা ডিফ্লেকশন ফ্যাক্টর। তো এটার ফ্যাক্টরটা বলা থাকবে যে কত ক্রিপ 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 বা সিঙ্কেজ ফ্যাক্টর, তো এই ফ্যাক্টরটা দেওয়া থাকবে। তো জাস্ট ফ্যাক্টরের সাথে গুণ করে দিলে আমরা বের করতে পারবো। এটা সাধারণত 2 এর মতো হয় বা 2 এর থেকে কমও হয়। আচ্ছা, এখানে তেমন বোঝার কিছু নাই। ওকে, তো ওই ফ্যাক্টরটা বের করার একটা ফর্মুলাও আছে। তো ল্যামডা ডিফ্লেকশন সমান হচ্ছে ডিভাইডেড বাই 1 প্লাস 50। ওকে, এইখানে যেই ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা বলা হয় টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। তো এই ফ্যাক্টরটার একটা ভ্যালু থাকে। তো এইটা সমান হচ্ছে, আচ্ছা এটা টেবিলটা যদি দেখে ফেলি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এই যেটার একটা ফ্যাক্টরটা এটা হচ্ছে, এটা যখন হচ্ছে মান্থে, যখন 1 মান্থ তখন হচ্ছে 0.5, যখন 3 মান্থ আমাদের এত কমে সাধারণত বের করতে দেয় না। তো যখন হচ্ছে 60 অর ওভার, মানে আলটিমেটলি অনেক বছরকে বছর যদি দেয় তখন এটা ওটা 2 এর কাছাকাছি হয়। তো এই ফ্যাক্টরটা জাস্ট এখানে যদি বসায় দেই তখন হচ্ছে যা আসবে তাই। আর এই যে ভিতরে যে রো প্রাইম যেটা, সেটা হচ্ছে রো আসলে কি, রো হচ্ছে রেইনফোর্সমেন্ট রেশিও না? তো রো প্রাইমটা হচ্ছে রেইনফোর্সমেন্ট রেশিও
বাট এটা একটু ডিফারেন্ট। এস ওভার বিডি, তাই তো? তো এস যেটা সেটা হচ্ছে এস প্রাইম। কেন? কারণ আমরা এখানে কংক্রিটের ক্র্যাক সেকশন নিয়ে ডিল করতেছি। তো কংক্রিটের পোর্শনটাতে যদি কোনো স্টিল থাকে, মানে ডাবল রিইনফোর্সমেন্টের কথাই বলা হচ্ছে আলটিমেটলি, যদি কংক্রিট সেকশনে কংক্রিট মানে যেই পোর্শনটাতে কম্প্রেশন সেই পোর্শনে যদি কোনো স্টিল থাকে, তো সেই স্টিলের এরিয়াটা হচ্ছে এস প্রাইম ওভার বিডি করলে যা আসে তাই। তো ফর্মুলা এটা তো আমরা বের করতে পারবো। এইবার আমরা কখন এই ক্রাইটেরিয়াগুলোকে চেক করবো? এটা আগে স্লাইডটা সবার আগে থাকা উচিত ছিল। তো আসলে আমাদের সকল বিমের জন্য ডিফ্লেকশনটা চেক করা লাগে না। ডিফ্লেকশন চেক করতে হয় কখন? যখন হচ্ছে আমরা একটা কোডের একটা পোর্শনটাকে ফলো করতেছি না তখন। তো আমাদের টিপিক্যালি আমরা যখন একটা বিম বা একটা মানে স্ল্যাব ডিজাইন করতে যাই, আমাদেরকে একটা গাইডলাইন বলা থাকে যে আমরা থিকনেস সিলেক্ট করতে হয়। ক্যান্টিলিভার হলে একরকম, পোতেন ফিক্স হলে একরকম, পোতেন ফ্রি হলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কম্পিটিশন হতে পারে। তো যদি আমরা কোনো একটা ওখানে যদি মিট না করতে পারি, ফর এক্সাম্পল আর্কিটেকচারাল পারপাস বা অন্য কোনো পারপাসে যদি সেটাকে সেই পরিমাণ ডেপথ বা সেই পরিমাণ থিকনেস যদি না দিতে পারি বা একটু সেভ করতে চাই, তখন আমাদেরকে সার্ভিসিবিলিটি চেক করা লাগবেই। তো আমি একটু যদি সহজভাবে বুঝাতে চাই, তো ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমাদের হচ্ছে সিম্পলি সাপোর্টেড যদি হয়, তখন আমাদের থিকনেসটা সেটা হচ্ছে L/20 হইতেই হবে। যদি আমরা L/20 থেকে কোনোভাবে কম দিয়ে ফেলি, তখন আমাদেরকে চেক করতে হবে যে ডিফ্লেকশনটা ঠিক আছে কিনা। যদি ডিফ্লেকশন বেশি হয়ে যায়, তখন আমাদেরকে হয়তো ওই আর্কিটেক্ট বা কারোর সাথে কথা বলে ওটাকে কনসাল্ট করে একটু বাড়ায় বা কমায় নিতে হবে। তো যদি হচ্ছে বিমের জন্য হয়, তখন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন এখানে দেওয়া আছে, জাস্ট দেখে নিলেই হচ্ছে এটা টেবিল দেওয়া থাকবে। তো L/21 কখন, L/16 কখন, L/8 কখন। আচ্ছা, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, ক্র্যাক উইথ নিয়ে একটু যদি বলতে চাই, ক্র্যাক কন্ট্রোলও আমাদের একটা বিমের জন্য একটা জরুরি একটা জিনিস। ক্র্যাকিংটা আসলে কিসের কারণে আসে একটা হেয়ারলাইন, এখান থেকে একটু বলি। তো হেয়ারলাইন ক্র্যাক আসলে আসবে কেন? তো আমরা যদি একটা বিমের মধ্যে আহ, যদি অতিরিক্ত লোড দিয়ে ফেলি, তো তখন হচ্ছে একটা বিমে ক্র্যাক ডেভেলপ করতে পারে। তো ক্র্যাকটা মেইনলি ডিপেন্ড করে কিসের উপর? ক্র্যাকটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি? আমরা মেইনলি ক্র্যাকটাকে প্রিভেন্ট করি স্পেসিং এর মাধ্যমে। যদি একটা এর মধ্যে আমরা তো শেয়ার রিইনফোর্সমেন্ট দিই, তো ওটা যদি স্পেসিংটা যদি একটু কম দেই, স্পেসিংটা যদি বেশি দেয়, তখন মূলত ক্র্যাক হয়। তো কম দিলে খুব বেশি সমস্যা হয় না, তখন একটা ইস্যু হয় যে প্লেসমেন্টের একটা ইস্যু আছে, কস্টিং এর একটা ইস্যু আছে। তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ স্পেসিং মেনটেন করতেই হয়। তো এই স্পেসিং এর থেকে যদি বড় হয়ে যায়, তখন হচ্ছে ক্র্যাকটা ডেভেলপ করা শুরু করে। তো যেটা আমরা চাই না, তো আমরা হচ্ছে স্পেসিংটা ওই হিসাবে চিন্তা করে দিই। তো এই ক্র্যাকটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, এখানে দুইটা ফর্মুলা আছে। দুইটা ফর্মুলা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কেসের জন্য না, সেম কেসের জন্য সবগুলো ফর্মুলা খাটবে, মানে সবগুলো ফর্মুলা সকল কেসের জন্য খাটবে। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন বলা আছে। একটা ফর্মুলাতে ডিসি এবং এ দেওয়া আছে, আর একটা ফর্মুলাতে জাস্ট ইয়া এসটা বলা আছে, যেখানে এটা বলা নাই। তো এরকম যদি কোনো কন্ডিশন থাকে, তখন আমরা ফর্মুলাটা ইউজ করবো। ফর্মুলাগুলো হয়তো বা দেওয়া থাকবে পরীক্ষায়, একটু বড় ফর্মুলা তো। তারপর আরেকটা কনসেপ্ট আমরা একটু দেখবো যে হচ্ছে এইখানে যে বলা আছে যে এখানে যে এরিয়াটা, সেই এরিয়াটা একটু কাইন্ড আমি সবগুলো নোটেশন হালকা একটা করে বলে যাই। তো W4 বোঝাচ্ছে যে ম্যাক্সিমাম ক্র্যাক উইথ কত। বিটা দ্বারা তো আমরা বিটা হচ্ছে রেশিওটা হচ্ছে H2/H1 এর রেশিওটা, মানে নিউট্রাল এক্সিসের এপার এবং ওপারের যে ইয়াটা থাকে সেটার রেশিওটা। আর তারপরে হচ্ছে ডিসি, ডিসিটা হচ্ছে থিকনেস অফ কংক্রিট কভার মেজার্ড ফ্রম দ্য টেনশন ফেস টু দ্য সেন্টার অফ দি বার। তো এটা একটু বোঝার চেষ্টা করি, একটু পরে দেখবো। আর এটা কি? এটা হচ্ছে কংক্রিটের এরিয়া সারাউন্ডেড বাই ওয়ান বার। একটা বারের আশেপাশে কতটুকু কংক্রিটের এরিয়া থাকে। তো ডিসিটা যদি একটু দেখতে চাই, ডিসি আর এটা আসলে কি জিনিস, এই ছবিটাতে এখানে সুন্দরভাবে বলা আছে জিনিসটা। তো ডিসি হচ্ছে ওই যে নিচের নিচের যে টেনশন ফেজ, সেই ফেজ সেই ফেজ থেকে এটা হচ্ছে কম্প্রেশন ফেজ না, এটা হচ্ছে টেনশন ফেজ না। তো এই টেনশন ফেজ থেকে একদম স্টিলের
একদম স্টিলের যে পোর্শনটা পর্যন্ত, স্টিলের স্টিলের সেন্টার পোর্শনটা পর্যন্ত যেটা, সেইটা সেটা হচ্ছে আমাদের ডিসি। আর ক্লিয়ার কাভার তো বোঝায় যায় একদম ইয়া পর্যন্ত, যেটা নিচ থেকে জাস্ট রিইনফোর্সমেন্ট পর্যন্ত, সেটা হচ্ছে সিসি ফর ক্লিয়ার কাভার। তারপরে হচ্ছে ডিসি গেল। এরিয়া কোনটা? এরিয়াটা বের করার একটা ইন্টারেস্টিং ওয়ে আছে। সেটা হচ্ছে আমাদের আগে ওয়াই বের করতে হবে, যে এই যে রিইনফোর্সমেন্ট ছয়টা রিইনফোর্সমেন্ট, সেই রিইনফোর্সমেন্টের এরিয়াটা, সেই রিইনফোর্সমেন্ট সেন্টারটা, সেই সেন্টারটা হচ্ছে এখানে কোথাও একটা। সেখান থেকে যে ডিস্টেন্সটা একদম নিচ থেকে, সেটা হচ্ছে যদি আমরা বলি ওয়াই, তো আমাদেরকে 2y পরিমাণ যেতে হবে। এটা যদি হয় 2y, তো এইখানে এই এরিয়াটা ক্রিয়েট করে, সেই এরিয়াটা হচ্ছে যেই একটুকে যে এ বললাম, সেটা হচ্ছে সেই এরিয়াটা। এবার H1 H2টার রেশিওটা বলছিলাম না একটা, তো সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেটা আমাদের হচ্ছে বিটা। তো সেই H1 H2 কি? H1টা হচ্ছে একদম এই যে সেন্টার থেকে শুরু করে নিউট্রাল এক্সিস পর্যন্ত যে ডিস্টেন্স, এই যে এটার সেন্টার থেকে একদম নিউট্রাল এক্সিসের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলতেছি H1। এবং H2টাকে নিউট্রাল এক্সিস থেকে শুরু করে একদম টেনশন ফেজের একদম লাস্ট পর্যন্ত যেটা, সেটা হচ্ছে H2। তো এই দুটার রেশিওটা আমাদের হচ্ছে বিটা। তো আমরা বিটাও এখন ক্যালকুলেট করতে পারবো। তো কোড প্রভিশনসে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ওই যে বললাম যে আমরা ক্র্যাকটা কীভাবে প্রিভেন্ট করি, আমরা ডিরেক্ট হচ্ছে সব থেকে সহজ উপায় হচ্ছে স্পেসিংটাকে মেনটেন করা। যদি স্পেসিংটা মেনটেন করতে পারি, তখন হচ্ছে ক্র্যাকটা এমনিতে কন্ট্রোল হয়ে যায়। তো স্পেসিংয়ের ফর্মুলাটা হচ্ছে এখানে দেওয়া আছে, এস ইকুয়ালস টু 15 ইন্টু 40,000 ডিভাইডেড বাই এফএস। এই এফএসটাতে একটু কাহিনী আছে, এফএসটা ছোট্ট করে বলতেছি। মাইনাস হচ্ছে 2.5 সিসি, সিসি ফর ক্লিয়ার কাভার বললাম, একদম টেনশন ফেস থেকে শুরু করে রিইনফোর্সমেন্টের শুরু পর্যন্ত, একদম এক্সাক্ট শুরু পর্যন্ত। আর এই এফএসটা হচ্ছে যদি কোথাও ডিরেক্ট বলা থাকে যে এফএস হচ্ছে, যদি ডিরেক্ট বলা থাকে যে এত এফএস হচ্ছে এত কেএসআই, বা হচ্ছে কিছু তখন হচ্ছে ডিরেক্ট বসাবো, বা ক্যালকুলেট করার কোনো সুযোগ থাকে তখন আমরা এটা বসাবো। আর যদি এফএস ক্যালকুলেট করার সুযোগ না থাকে, তখন আমরা এফএস সমান ধরে নিব 2/3 অফ এফওয়াই। না, আমাদের এফওয়াই তো বলা থাকবেই, এফএস বলা না থাকলে এফওয়াই তো বলা থাকবে। তো এই এফওয়াইটা 2/3 অফ এফওয়াই ধরে নিয়ে আমাদের ডিজাইনটা করতে হবে। কারণ আমরা আরেকটা হচ্ছে কোড প্রভিশনস হচ্ছে আমাদের এফএসটা কখনোই 2/3 অফ এফওয়াইকে ক্রস করবে না। যদি ক্রস করে, তখন আমাদেরকে হয়তো বা ইনফোর্সমেন্ট বাড়াইতে হবে বা ওয়াই বাড়াইতে হবে। 60 গ্রেড থেকে হয়তো বা একটু বেশি করতে হবে, বা 40 গ্রেড ইউজ করলে তখন 60 গ্রেড করতে হবে, এরকম একটা ইস্যু আছে। ওকে, তো এই ফর্মুলাটা আমরা দেখলাম, যেখানে লেখাও আছে কিছুটা। এফএস এর আরেকটা ফর্মুলাও আছে, এখানে লেখা আছে এফএস ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এস জেডি। তো এস জেডিটাকে ধরে নিতে হয় যে 0.87 অফ ডি। এরকমই হয় টিপিক্যালি যখন আমরা ক্যালকুলেট করতে যাই, এরকম কাছাকাছি একটা ভ্যালুই আসে আসলে। তো আমরা এসটা এখানে ক্যালকুলেট করতে পারবো। আরেকটা উপায় হচ্ছে ক্র্যাক কন্ট্রোল করা, সেটা হচ্ছে স্কিন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করা। তো স্কিন রিইনফোর্সমেন্ট হয়তো আমরা আরেকটা কোনো ভিডিওতে দেখবো, স্কিন রিইনফোর্সমেন্ট কীভাবে প্রোভাইড করতে পারি আমরা। তো স্কিন রিইনফোর্সমেন্ট কখন প্রোভাইড করতে হয়? যখন হচ্ছে 36 ইঞ্চি থেকে যদি হাইটটা বড় যায়, তখন আমরা স্কিন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করি। যদি এখানে একটু কাইন্ড আছে, এক জায়গায় বলা হয় 36, এক জায়গায় বলা আছে 32, এরকম একটা এসিআই আর ব্রিটিশ কোডের মাঝখানে একটু ভ্যারি আছে এখানে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।